থেকে আসছে, সে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসছে। শীতল স্রোত যাচ্ছে, এ বরফ নিয়ে যেতে পারে, বরফের টুকরো নিয়ে যেতে পারে, হিমশৈল, মগ্নচড়া। আমরা হিমপ্রাচীর দুটো বুঝলাম, যে হিমপ্রাচীর কেন সৃষ্টি হতে পারে আর মগ্নচড়া কিন্তু রিলেটেড, দেখা যাচ্ছে না কিন্তু ঢাল একটা আছে। তাহলে এই যদি ঢাল তৈরি হয় তাহলে সমুদ্র স্রোত কিন্তু এই ভারতের অঞ্চল থেকে পেরু অঞ্চলের দিকে স্রোত উৎপন্ন হবে, এটা এল নিনো স্রোত। এখন যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বায়ুমণ্ডল, মাধ্যমিক সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বায়ুমণ্ডল তার দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে সমুদ্র স্রোত আর একটা হচ্ছে জোয়ার ভাটা। তো ভিডিওটার শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, এবং সাথে যদি টেক্সট বইটা রাখা যায়, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে বায়ুমণ্ডল সম্পর্কে কিন্তু আর কোনো জিজ্ঞাসা থাকবে না, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার থাকবে এই ভিডিওটা শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখা যায়। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, আমি রিপ্লাই দেব। তো শুরু করা যাক। বায়ুমণ্ডলের যে দুটো পার্ট, তার একটা পার্ট প্রথমে এই ভিডিওটায় আমরা শুরু করছি, এবং পরের পার্টে আমরা বায়ুমণ্ডলের দ্বিতীয় পার্টটা শুরু করব। প্রথম পার্টে যেটা আছে সেটা হচ্ছে সমুদ্র স্রোত। আমরা জানি যে পৃথিবীতে 71% হচ্ছে জলভাগ আর বাকি অংশ হচ্ছে স্থলভাগ। এই 71%-এর মধ্যে প্রায় 97% জলই কিন্তু সাগর, মহাসাগর, সমুদ্রের মধ্যে রয়েছে। বাকি কিন্তু হ্রদ, নদী, পুকুর এই সমস্ত জায়গায় রয়েছে, বাকি 3%। তো অ্যাবভ 97% কিন্তু জল যেটা সমুদ্রের মধ্যে রয়েছে, সাগর মহাসাগরে রয়েছে। আমরা যে পার্টটা বুঝছি সেটা হচ্ছে সমুদ্র স্রোত। তো সমুদ্র স্রোত বুঝতে গেলে সমুদ্র তরঙ্গ বুঝতে হবে। আমরা দীঘা সমুদ্র সৈকত বা পুরী সমুদ্র সৈকত, সেখানে অনেকে গেছি, সেখানে দেখছি যে কিছু সমুদ্রের জল ঢেউ আকারে আসছে, এসে উপকূলে আছড়ে পড়ছে। আমরা অনেকে বিচে নেমে চান করি বা সমুদ্রের সাথে খেলি। তো সেই যে পার্টটা, যে সমুদ্রের জলগুলো এগিয়ে আসছে ঢেউয়ের আকারে, এটা কিন্তু স্রোত নয়। অনেকে আমরা ভেবে থাকবো হয়তো এটা সমুদ্র স্রোত, না, এটা সমুদ্র স্রোত নয়, এটা হচ্ছে সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোত এক জিনিস নয়। সমুদ্র তরঙ্গ কি হয়, একই জায়গায় থেকে উল্লম্বভাবে ওঠানামা করে। সমুদ্র তরঙ্গ একই জায়গায় থেকে উল্লম্বভাবে ওঠানামা করে, আর বায়ু প্রবাহের কারণে উপকূলে আছড়ে পড়ে। আমরা কিন্তু দেখি যে উপকূলবর্তী অঞ্চলে ক্ষয় সঞ্চয় সমস্ত কাজ কিন্তু সমুদ্র তরঙ্গ দ্বারা হয়। উপকূল যদি এটা হয়, উপকূলের দিকে কিন্তু সমকোণে ধাবিত হয়। সমুদ্র তরঙ্গ উপকূলের দিকে সমকোণে ধাবিত হয়। আর সমুদ্র স্রোতটা কি? সমুদ্র স্রোত কিন্তু সমুদ্রের উপর পৃষ্ঠের জলরাশি বা নিচের দিকের জলরাশি যখন অনুভূমিকভাবে মুভ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, অনুভূমিকভাবে কন্টিনিউয়াসলি মুভ করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এক জায়গাতে আরেক জায়গায় যাচ্ছে, মুভ করে চলে যাচ্ছে অনুভূমিকভাবে উপকূলের সমান্তরালে। এটা যদি উপকূলবর্তী অঞ্চল হয়, ধরো এই উপকূলের সমান্তরালে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে, শিফট হচ্ছে, উপরিপৃষ্ঠ বা তার নিচের দিক থেকে জলরাশি যাচ্ছে, তরঙ্গ এক জায়গা থেকেই ওঠানামা করছে। তাহলে আমরা বুঝবো কি সমুদ্র স্রোত, এটা আমাদের সিলেবাসে দিয়েছে। সমুদ্র স্রোত এই যে মুভ করছে, অনুভূমিকভাবে প্রবাহিত হচ্ছে, এটা কেন হচ্ছে, উৎপত্তির কারণ কি, কত ধরনের সমুদ্র স্রোত হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। তো যেটা আমরা বিষয়টা দেখছি যে সমুদ্র স্রোতের পার্টটা, যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ প্রথমত নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ, এটা আমরা জানি যে সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম প্রধান কারণ কিন্তু নিয়ত বায়ু প্রবাহ। এই নিয়ত বায়ু প্রবাহটা আমরা সবাই পড়েছি বায়ুমণ্ডল চ্যাপ্টার মধ্যে। যদি না জেনে থাকো, এক্ষুনি আমার চ্যানেলের যে নিয়ত বায়ু প্রবাহের একটা পার্ট রয়েছে, সম্পূর্ণভাবে কনসেপ্ট ক্লিয়ার করা রয়েছে, ওটা কিন্তু দেখে নিয়ে আসতে হবে যে নিয়ত বায়ু প্রবাহ পুরো সিস্টেমটা কি আছে। তো নিয়ত বায়ু প্রবাহ মেইনলি তিনটে হয়, আয়ন বায়ু, হ্যাঁ, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। এগুলো নিয়মিত কন্টিনিউয়াসলি প্রবাহিত হচ্ছে পৃথিবী পৃষ্ঠে। তার এটা জলের উপর দিয়েও প্রবাহিত হয়। তাহলে কি হবে, বিপুল পরিমাণে জলরাশি কিন্তু এই নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে সংঘর্ষে কিন্তু প্রবাহিত হবে। এটা হচ্ছে মেন কারণ, অন্যতম মেন কারণ এই বায়ু প্রবাহ।
বায়ু প্রবাহ কিন্তু মেন কারণ, অন্যতম, যে সমুদ্র স্রোত সৃষ্টি হওয়ার অন্যতম প্রধান কারণ। এছাড়া আরো অনেক কারণ আছে। পৃথিবীর আবর্তন গতি, পৃথিবী প্রায় সেকেন্ডে 30 কিলোমিটার গতিবেগ পশ্চিম থেকে পূর্ব দিকে কন্টিনিউয়াসলি ঘুরে চলেছে। আমরা জানি যে গতিশীল কোনো বস্তু তারা কিন্তু এই যে আবর্তন গতির ফলে যে কোরিওলিস বল উৎপন্ন হয় এবং তার ফলে যে শক্তি উৎপন্ন হয়, সোজা প্রবাহিত হতে পারে না, উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে ফেরেল এই সূত্রটাকে আবিষ্কার করেছে। সেই জন্য এই আবর্তন গতির কারণে যে শক্তি উৎপন্ন হচ্ছে তার ফলেও কিন্তু স্রোত উৎপন্ন হয়, অর্থাৎ সোজা না গিয়ে বেঁকে যেতে পারছে, স্রোত উৎপন্ন হচ্ছে। আবর্তন গতির ফলে ছিটকে যাওয়ার প্রবণতা থাকে, তার ফলে স্রোত উৎপন্ন হচ্ছে। তাহলে আবর্তন গতিও কিন্তু রেসপন্সিবল, পৃথিবীর উপর যে স্রোতগুলো তৈরি হচ্ছে তার জন্য, তার সৃষ্টির জন্য দায়ী অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা যেতে পারে পৃথিবীর আবর্তন গতি। নেক্সট, উপকূলের আকৃতি। উপকূলের আকৃতি এটা কি? উপকূলের আকৃতিটা কি? আচ্ছা, একটা জিনিস বলো, যে ধরো আমাদের ভারতের উপকূলটাই যদি আমরা দেখি, যে ভারতের উপকূলটা আমরা দেখছি, যে এই যে উপকূলটা ভারতের এইভাবে আছে, ভারতের উপকূল এইভাবে আছে। এদিকে কি আছে? বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর। এদিকে কি আছে? অ্যারাবিয়ান সি অর্থাৎ আরব সাগর। এবার এই উপকূলবর্তী অঞ্চলে এবার এই দিকটা ভারত মহাসাগর, অর্থাৎ দক্ষিণ দিকটা রয়েছে ভারত মহাসাগর। এবার ধরো এই ভারত মহাসাগরীয় অঞ্চল দিয়ে একটা স্রোত যাচ্ছে, এই উপকূলে যেই সংঘর্ষ হলো তখন কিন্তু কিছুটা স্রোত এইদিকে আর কিছুটা স্রোত এইদিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই উপকূলের আকৃতির উপরে নির্ভর করে কিন্তু দুই দিকে দুটো স্রোত কিন্তু উৎপন্ন হলো। তাহলে উপকূলের আকৃতিও কিন্তু স্রোত উৎপন্ন হওয়ার অন্যতম একটা আইকনিক পয়েন্ট, যে উপকূলের আকৃতির মাধ্যমেও কিন্তু স্রোত সৃষ্টি হতে পারে। এটা আমাদের কনসেপ্টে রাখতে হবে, মাথায় রাখতে হবে। এবারে দেখো যে লবণতার পার্থক্য, লবণতার পার্থক্য এটা যদি আমরা আলোচনা করি যে এটা কি হতে পারে। সাপোজ সব জায়গায় তো লবণতা সমান হয় না, কোনো জায়গায় লবণতার পরিমাণ বেড়ে গেছে। আমরা জানি লবণতা বাড়লে ঘনত্ব বাড়ে। এই পয়েন্টটাকে আমরা ঘনত্বের পার্থক্য হিসেবেও আলাদা একটা করতে পারি। লবণতার পার্থক্য যেমন একটা পয়েন্ট করতে পারি, তেমনি ঘনত্বের পার্থক্য এটাও একটা পয়েন্ট আমরা আলোচনা করতে পারি, যে ঘনত্বের পার্থক্য হলে, লবণতার পার্থক্য হলে সমুদ্র স্রোত সৃষ্টি হতে পারে। যেখানে ঘনত্ব বেশি আছে, ডেনসিটি জলের বেশি আছে, লবণতা বেশি আছে, সেই জায়গা থেকে যেখানে কম আছে, একদমই স্বাভাবিক ব্যাপার, যেখানে কম আছে লবণতা বা ঘনত্ব কম আছে সেই দিকে জল প্রবাহিত হবে। অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে স্রোত উৎপন্ন হবে, জল প্রবাহিত হবে, তাহলে স্রোত উৎপন্ন হবে, জল প্রবাহিত হবে, স্রোত উৎপন্ন হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে একাধিক, যেখানে লবণতা বেশি আছে সেখান থেকে জল যাবে কম লবণতার দিকে, যেখানে ঘনত্ব বেশি আছে সেখান থেকে জল যাবে কম ঘনত্বের দিকে। তারপর আমাদের আর কি বুঝতে হবে? বৃষ্টির পরিমাণ। কোথাও বৃষ্টি বেশি আছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল যদি তুমি দেখো, প্রচুর বৃষ্টি হয়, তাহলে সেখানে জলের পরিমাণ বেশি আছে। তো সেই জায়গা থেকে জল কি হবে? জল এখানে কন্টিনিউয়াসলি, নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি হচ্ছে, তাহলে এখানে জল তো বাড়ছে, তাহলে এখানে ঢাল তৈরি হবে। যেখানে জল বেশি আছে সেখান থেকে কম যেদিকে আছে সেদিকে জল প্রবাহিত হবে, স্রোত উৎপন্ন হবে। তাহলে নিরক্ষীয় অঞ্চল থেকে স্রোত উৎপন্ন হতে পারে, কারণ ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সমুদ্র অঞ্চলে, সেখান থেকে জল যাবে, প্রবাহিত হবে, পৃষ্ঠ স্রোত রূপে প্রবাহিত হবে। সিমিলারলি মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে যেমন পৃষ্ঠ স্রোতের প্রভাবে জল উৎপন্ন, প্রচুর পরিমাণে জল হচ্ছে, প্রবাহিত হচ্ছে, বিভিন্ন দিকে জল যাচ্ছে, সিমিলারলি মেরু অঞ্চল থেকেও কিন্তু স্রোত উৎপন্ন হয়ে আসবে। কেন? কারণ হিমবাহ আছে, বরফ গলছে। তাহলে বরফ যদি গলে তাহলে প্রচুর পরিমাণে জল সমুদ্রে পাওয়া যাবে, সেখান থেকেও ঠান্ডা জল কিন্তু স্রোত আকারে প্রবাহিত হবে। তার মানে কি হলো? হিমবাহের গলন, এটাও কিন্তু একটা কারণ কিসের? সমুদ্র স্রোত সৃষ্টি হওয়ার, এটা মাথায় রাখতে হবে। তাহলে বৃষ্টি যেখানে বেশি হচ্ছে সেখান থেকেও জল প্রবাহিত হবে স্রোত আকারে, আবার হিমবাহ গলে সেখানেও জলের পরিমাণ বাড়াচ্ছে, সেখান থেকেও স্রোত আকারে কিন্তু জল প্রবাহিত হবে, এটা মাথায় রাখতে হবে। তো সেটা মেরু থেকে। আমরা এতগুলো পয়েন্ট বুঝলাম, কিছু ডায়াগ্রাম ইউজ করব আমরা,
যদি তোমাদের নোট প্রয়োজন হয় এটা রিলেটেড ডায়াগ্রাম নিয়ে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করব। অনলাইন ক্লাস সেখানে জয়েন হতে পারো, সেখানে তোমাদেরকে বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল দেওয়ার প্রোভাইড করার আমি চেষ্টা করব। এবারে এই যে লবণতার পার্থক্য, নিয়ত বায়ু প্রবাহ সবার আগে রাখবো, এটাকে আমরা আবর্তন গতি রাখবো, উপকূলের আকৃতি রাখবো, লবণতার পার্থক্য, ঘনত্বের পার্থক্য, বৃষ্টিপাতের পরিমাণ, হিমবাহের গলন, এই সমস্ত পয়েন্টগুলোকে সুন্দরভাবে সাজিয়ে ডায়াগ্রাম ইউজ করে কোথায় হচ্ছে, কোন স্রোত সৃষ্টি হচ্ছে, এগুলোকে দিয়ে যদি রিপ্রেজেন্টেশন করা যায় তাহলে কিন্তু এটা খুব মানে আমার জন্য কিন্তু খুব ভালো একটা অ্যান্সার হলো। এবং 5-এ 5 এবং এই যে চ্যাপ্টার বায়ুমণ্ডল, এখানে দুটো বড়, চারটে বড় কোয়েশ্চেন কিন্তু এর মধ্যে একটা না একটা মাধ্যমিক আসেই। কি? 1 নম্বর হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। যদি গত বছর চলে আসে, এবছর আসার চান্স একটু কম আছে, কিন্তু আসবে না এটা বলা যেতে পারে না। সমুদ্র স্রোতের ফলাফল, তাহলে সমুদ্র স্রোত দিয়ে দুটো প্রশ্ন হয়ে গেল। বাকি বায়ুমণ্ডলের সেকেন্ড পার্ট থেকে দুটো আসার সম্ভাবনা থাকে, একটা জোয়ার ভাটা সৃষ্টির কারণ আর একটা জোয়ার ভাটা সৃষ্টির ফলাফল। এই চারটে কোয়েশ্চেন কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়তে হবে, একটা বড় কোয়েশ্চেনের ভেতর থেকে কমন 100% আসবেই মাধ্যমিকে। এইবার আমরা স্রোত কত ধরনের হতে পারে এটা সম্পর্কে একটু বলি, যে স্রোত কিন্তু দুই ধরনের হতে পারে, দুই ধরনের। একটা হচ্ছে উষ্ণ স্রোত আর একটা হচ্ছে শীতল স্রোত। দুটো প্রকৃতি, যে একটা উষ্ণ স্রোত উষ্ণমণ্ডলে তৈরি হতে পারে ক্রান্তীয় উষ্ণ অঞ্চলে, আর একটা শীতল স্রোত, এটা মেরু অঞ্চলে উৎপন্ন হয়। উষ্ণ স্রোত আর হচ্ছে শীতল স্রোত, শীতল স্রোত, এই দুটো স্রোত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। উষ্ণ স্রোত আর শীতল স্রোত। উষ্ণ স্রোত কি রঙের হয়? উষ্ণ স্রোত সাধারণত নীল রঙের হয়। উষ্ণ স্রোত, এটা মাথায় রাখতে হবে, সাধারণত নীল রঙের হয়। আর শীতল স্রোত সাধারণত সবুজ রঙের হয়। শীতল স্রোত সবুজ রঙের হয়, উষ্ণ স্রোত আর শীতল স্রোত। এবারে দেখো, কোনো জায়গা দিয়ে ধরো একটা শীতল স্রোত আসছে আর কোনো জায়গা দিয়ে ধরো একটা উষ্ণ স্রোত আসছে, দুটোর প্রকৃতি তো আলাদা। কারণ এ আসছে শীতল মেরু অঞ্চল থেকে, এ আসছে মেরু অঞ্চল থেকে, আর এ আসছে ক্রান্তীয় বা নিরক্ষীয় অঞ্চল থেকে ধরো এ আসছে। তাহলে এ উষ্ণমণ্ডল থেকে আসছে আর হিমমণ্ডল থেকে আসছে, দুটো প্রকৃতি আলাদা। এই দুটো স্রোত যদি কোনো জায়গায় মেশে, ইম্পর্টেন্ট পার্ট এই জায়গাটা বুঝতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসে। এই দুটো স্রোত দুই ধরনের, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসছে কে? যে ক্রান্তীয় অঞ্চল থেকে আসছে, ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চল থেকে, নিরক্ষীয় অঞ্চল থেকে আসছে, সে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসছে। শীতল স্রোত যাচ্ছে, এ বরফ নিয়ে যেতে পারে, বরফের টুকরো নিয়ে যেতে পারে, হিমশৈল নিয়ে যেতে পারে। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা খুব জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। যেমন যেমন ধরো এই জলীয় বাষ্পগুলো এই শীতল স্রোতের সংস্পর্শে আসলেই ঘনীভূত হবে। তার মানে ঘনীভূত হলো মানে কিন্তু জলকণায় পরিণত হলো। জলকণা পরিণত হওয়া, ভাসমান জলকণা মানেই তো কুয়াশা সৃষ্টি করবে, ঝড় সৃষ্টি হবে। এই দুই অঞ্চলের বায়ু, এখানকার যে বায়ু আর এখানকার যে বায়ু, দুটো অঞ্চলের বায়ু তো সমান জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স নয়, সমান নয়, তো একই প্রকৃতির নয়। যেমন এই যে উষ্ণ স্রোতের উপরে যে বায়ু, এই তুলনামূলকভাবে উষ্ণ আছে, আর শীতল স্রোতের উপরের বায়ু তুলনামূলকভাবে শীতল আছে। তাহলে ভাবো, যেন একটা উচ্চচাপ অঞ্চলের বায়ু আর একটা যেন নিম্নচাপ অঞ্চলের বায়ু, তো এরকম যদি হয়তো ঝড় হবেই, তো স্বাভাবিক ব্যাপার। তাহলে এই যে অঞ্চলটা, এই যে দুটো স্রোত এসে মিশছে, এই অঞ্চলটার নাম দেওয়া হয়েছে হিমপ্রাচীর। হিমপ্রাচীর, হিমপ্রাচীর, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই হিমপ্রাচীর কোথায়? যে উষ্ণ স্রোত আর শীতল স্রোত যে জায়গায় এসে জাংশন করছে, ওরা মিশছে, ওই জায়গাটাকেই বলা হচ্ছে হিমপ্রাচীর। এবং বোঝা যায় যে দুটো বিপরীত প্রকৃতির স্রোত এসে কিন্তু মিশেছে কোথায়, যে একটা ক্রান্তীয় অঞ্চল থেকে স্রোত এসছে, একটা মেরু অঞ্চল থেকে স্রোত এসছে, ওরা এক জায়গায় মিশেছে, এবং এই জায়গাটার নাম দেওয়া হয়েছে হিমপ্রাচীর। এই হিমপ্রাচীরে বেশ কিছু বিষয় দেখা যায়, যেমন বলছে এখানে ঝড় বৃষ্টি অবশ্যই হবে, এখানে কুয়াশা অবশ্যই সৃষ্টি হবে, এই অঞ্চলটা দুর্যোগপূর্ণ, আবহাওয়া খুব একটা শান্ত প্রকৃতির নয়, কারণ বিপরীত ধর্মী বায়ু মিশছে এখানে, বিপরীত ধর্মী এখানে সমুদ্র স্রোত মিশছে। বলছে এরকম কি পৃথিবীর বুকে আছে? হ্যাঁ, অবশ্যই আছে।
যেমন বলছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূল আটলান্টিক মহাসাগরের উত্তর পূর্ব দিকে রয়েছে। আমরা জানি যেটা হচ্ছে উত্তর আমেরিকার উত্তর পূর্ব দিকে যদি যাওয়া যায়, আটলান্টিক মহাসাগরের উত্তর পূর্ব দিকে এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূল রয়েছে। এবং এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে দুই ধরনের স্রোত এসে মেশে। এরা কারা? এরা হচ্ছে শীতল ল্যাব্রাডর স্রোত, শীতল ল্যাব্রাডর স্রোত, আর কি উষ্ণ উপসাগরীয় স্রোত, উষ্ণ উপসাগরীয় স্রোত। তাহলে শীতল অঞ্চল থেকে শীতল ল্যাব্রাডর স্রোত যাচ্ছে, আর উষ্ণ অঞ্চল থেকে উষ্ণ উপসাগরীয় স্রোত যাচ্ছে। একটা জিনিস বলে রাখি, এই যে উপসাগরীয় স্রোত ক্রান্তীয় অঞ্চলের, এটাই হচ্ছে কিন্তু এই ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ উপসাগরীয় স্রোত, দিস ইজ দ্য মোস্ট লংগেস্ট, মানে দীর্ঘতম স্রোত, সব থেকে দীর্ঘতম স্রোত কিন্তু এই উষ্ণ উপসাগরীয় স্রোত, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই দুটো স্রোত কিন্তু মিশছে, দুটো স্রোত মিশছে। কারা? কোথায়? এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে। কোন উপকূলে এটা? নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কারা মিশছে? শীতল ল্যাব্রাডর স্রোত আর উষ্ণ উপসাগরীয় স্রোত। তাহলে কন্ডিশনটা কি তৈরি হবে? এই যে এই কন্ডিশনটা তৈরি হবে, কারণ এটা তো বিপরীত ধর্মী দুটো স্রোত এসে মিশছে কোথায়? নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। তাহলে ওখানে কি হবে? আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে, ঝড় বৃষ্টি হবে, কুয়াশা হবে, এখানে সৃষ্টি হবে। তাহলে এটা হিমপ্রাচীর অঞ্চলের কিন্তু একটা উদাহরণ। তুমি ওখানে ডায়াগ্রামটাও আঁকতে পারো। ওই যে উত্তর আমেরিকার উত্তর পূর্ব উপকূল, আটলান্টিক মহাসাগর, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের সাথে রিলেটেড দুটো স্রোত দুদিক দিয়ে আসছে, মেরু অঞ্চল থেকে আসছে, উপসাগরীয় অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চল দিয়ে যাচ্ছে, উষ্ণ উপসাগরীয় স্রোত দুটো মিশে খুব সুন্দর একটা ডায়াগ্রাম এখানে তুমি আঁকতে পারো। এরপরে আমরা কি এখান থেকে বুঝতে পারি? হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় কি? এই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে তোমার হিমশৈল কে নিয়ে আসে? এই শীতল স্রোত মেরু অঞ্চল থেকে যে আসছে, বরফের টুকরো খণ্ড নিয়ে আসবে। এবার প্রশ্ন হচ্ছে নিয়ে এলে কি হতে পারে? দেখো, এই যে হিমশৈলগুলো তো এরা ভেসে আছে, হিমশৈলগুলো তো ভেসে আছে, ভেসে ভেসে আসছে। এবং তোমরা হিমবাহ চ্যাপ্টারে পড়েছো যে হিমশৈলর কিছুটা সামান্য অংশ, বলতে পারি যে 9 ভাগের মধ্যে বা 10 ভাগের মধ্যে 1 ভাগ উপরে দেখা যায়। টাইটানিক জাহাজ ডুবে গেছিল, মনে নেই? কেন? এই হিমশৈলের আঘাতে। ওরা ভেবেছে এই তো সামান্য একটা বরফের টুকরো ওপরে ভেসে আছে, কিন্তু না, ওর নিচে যে এত পাহাড়ের মতো একটা স্তূপ রয়েছে, ম্যাক্সিমাম 10 ভাগ বা 9 ভাগ তো নিচেই আছে, সে তো নিচেই আছে, ওকে তো আর দেখা যাচ্ছে না। উপরে একটু আর্দ্র উষ্ণতা সংস্পর্শে এসে একটু গলে টলে যেতে পারে, সামান্য একটু দেখা যাচ্ছে, কিন্তু নিচে ঠান্ডা তো বেশি আছে, নিচে বরফ যেমন তেমন আছে। এবং ধাক্কায় টাইটানিক জাহাজ মোস্ট প্রবাবলি 1911 বা 12 খ্রিস্টাব্দে কিন্তু ডুবে গেছিল। সেই নিয়ে সিনেমাও বানিয়েছে টাইটানিক জাহাজ। তাহলে এই হিমশৈলগুলো কারা বয়ে নিয়ে আসে? শীতল সমুদ্র স্রোত। কারা বয়ে নিয়ে আসে? মেরু অঞ্চল থেকে শীতল সমুদ্র স্রোত। এই বয়ে নিয়ে আসার ফলে এই যে জাংশন পয়েন্ট, যেখানে তোমার উষ্ণ বায়ু আর শীতল বায়ু মিশছে, যেখানে উষ্ণ স্রোত আর শীতল স্রোত মিশছে, সেই হিমপ্রাচীর অঞ্চল, সেখানে হিমশৈলগুলো কিন্তু গলে যাবে, উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলে যাবে। তো হিমশৈলের মধ্যে শুধু বরফ ছিল না বা নেই, এর মধ্যে নুড়ি, কাঁকড়, বালি, কাদা থাকতে পারে, সেগুলো সেখানে মিশছে। সেখানে উৎপন্ন হবে প্লাঙ্কটন, উদ্ভিদ প্লাঙ্কটন। এদেরকে খাবে প্রাণী প্লাঙ্কটন। তাহলে উদ্ভিদ প্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন, এদেরকে কারা খাবে? প্রাণী প্লাঙ্কটন বা জু প্লাঙ্কটন। তাহলে উদ্ভিদ প্লাঙ্কটন উৎপন্ন হচ্ছে, তাদেরকে খাওয়ার জন্য প্রাণী প্লাঙ্কটন আসছে, ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ প্লাঙ্কটন, আর প্রাণী প্লাঙ্কটন বা জু প্লাঙ্কটন। তাহলে প্রচুর পরিমাণে প্লাঙ্কটন পাওয়া যাচ্ছে। এই প্রাণী প্লাঙ্কটনদের মানে খায় বা ভক্ষণ করে ছোট ছোট মাছ। তাহলে ছোট ছোট মাছের খাদ্য কিন্তু হচ্ছে প্রাণী প্লাঙ্কটন। এই ছোট ছোট মাছদের খায় কিন্তু বড় বড় মাছ, তাদেরকে আরো বড় বড় মাছ ভক্ষণ করে। তাহলে ওখানে কি হচ্ছে? একটা খাদ্য শৃঙ্খল তৈরি হচ্ছে, আর প্রাণী যেখানে খেতে পায় সেখানেই গিয়ে দাঁড়ায়। প্রাণী যেখানে খেতে পায় সেখানেই কিন্তু সব জড়ো হয়, যে ওখানে পেটের জ্বালাটা খিদেটা মিটছে। প্রচুর মৎস্য সমাগম হয় কোথায়? এই অঞ্চলে। সেই জন্য মৎস্য আরোহী যারা মাছ ধরে, তারা সেখানে জাহাজ নিয়ে, ট্রলার নিয়ে হাজির হয়ে যায়, প্রচুর মৎস্য সমাগম হয়। এই জায়গাকে মগ্ন চড়া বলা হয়। মগ্ন চড়া, এটা মাথায় রাখতে হবে। মগ্ন চড়া, এই মগ্ন চড়াকে ফিশ ব্যাংক বলা হয়। ফিশ ব্যাংক, দ্য মোস্ট লার্জেস্ট ফিশ ব্যাংক ইন দিস ওয়ার্ল্ড
গ্র্যান্ড ব্যাংক, দিস ইজ দ্য লার্জেস্ট ফিশ ব্যাংক ইন দিস ওয়ার্ল্ড। কোথায়? ওই নিউফাউন্ডল্যান্ড উপকূলের কাছেই, ওই নিউফাউন্ডল্যান্ড উপকূলের কাছেই গ্র্যান্ড ব্যাংক আছে। কি ওটা? ওই মগ্নচড়া। কেন সৃষ্টি হলো? এই যে সবটাই গল্প, মাথায় রাখতে হবে তোমাকে। এই হিমশৈল এলো তাই, গলে গেল তাই, প্ল্যাঙ্কটন তৈরি হলো তাই। প্ল্যাঙ্কটনদের খাবে কারা? মাছ। তাহলে মাছ, ছোট ছোট মাছ, উদ্ভিদ প্রাণী প্ল্যাঙ্কটনকে খাওয়ার জন্য ছুটছে, ঝাঁকে ঝাঁকে ছুটছে, মানুষও যাচ্ছে ওদেরকে ঝাঁকে ঝাঁকে ধরতে। তা এইটাই হচ্ছে মগ্নচড়া, এটা বিজনেস প্ল্যাটফর্ম। আর এই মগ্নচড়াটার নাম গ্র্যান্ড ব্যাংক। তার পাশে ডগার্স ব্যাংক আছে, সেকেন্ড, দ্বিতীয়। তাহলে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া সৃষ্টি হয়েছে মাছ ধরার একটা বিরাট বড় ক্ষেত্র, সেটা গ্র্যান্ড ব্যাংক আর ডগার্স ব্যাংক ওই উত্তর আটলান্টিক মহাসাগরে, ওই উত্তর আটলান্টিক মহাসাগরে বিপরীত ধর্মী স্রোত এসে মিশছে, মৎস্য সমাগম তৈরি হচ্ছে। এটা পরীক্ষায় প্রশ্ন দেয় টিকা হিসেবে, যে হিমপ্রাচীর কি, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য দিয়ে, ছবি দিয়ে সুন্দরভাবে লেখা যায়। আবার মগ্নচড়া কি, তাহলে এটার সাথে রিলেটেড তো এটা। তাহলে এই গল্পটা তোমাকে বুঝতে হবে। তুমি একবার না বুঝতে পারলে ভিডিওটা আরো ব্যাকে এসে আরেকবার প্লে করো, করে ব্যাপারটা মাথার মধ্যে পুরোপুরি স্টোর করো যে গল্পটা কি। তাহলে মগ্নচড়া, আমরা হিমপ্রাচীর, দুটো বুঝলাম যে হিমপ্রাচীর কেন সৃষ্টি হতে পারে, আর মগ্নচড়া কিন্তু রিলেটেড এর সাথেই। আর এই দুটোই কিন্তু সমুদ্র স্রোতের ফলাফলেও ব্যবহার হবে। মগ্নচড়াটাও সমুদ্র স্রোতের ফলাফলে ব্যবহার করতে পারবে, হিমপ্রাচীর সৃষ্টি হওয়াটাও কিন্তু সমুদ্র স্রোতের ফলাফলে তুমি ব্যবহার করতে পারবে। তো সমুদ্র স্রোত আমরা দেখলাম যে শীতল সমুদ্র স্রোত আর উষ্ণ সমুদ্র স্রোত, এদের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। শীতল সমুদ্র স্রোত একটু ভারী প্রকৃতির, তাই ওরা উপর দিয়ে প্রবাহিত হতে পারে না। তাই শীতল সমুদ্র স্রোতের আরেক নাম হচ্ছে অন্তঃস্রোত। অন্তঃস্রোত, তাহলে অন্তঃস্রোত রূপে কোন স্রোত প্রবাহিত হয়? শীতল সমুদ্র স্রোত। আর উষ্ণ সমুদ্র স্রোতের আরেক নাম হচ্ছে পৃষ্ঠস্রোত। পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত। তাহলে অন্তঃস্রোত আর পৃষ্ঠস্রোত। পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত অর্থাৎ উপর দিয়ে প্রবাহিত হয়, সমুদ্র পৃষ্ঠের উপর দিয়ে, হালকা তো। আর অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয় শীতল স্রোত, ভারী, ভিতর দিয়ে প্রবাহিত হয়। প্রত্যেকটা মহাসাগরে কত ধরনের স্রোত আছে, শর্ট কোয়েশ্চেন দিয়ে তোমাকে ঘেটে দিতে পারে। আটলান্টিক মহাসাগরে কোন কোন উষ্ণ স্রোত আছে, কোন কোন শীতল স্রোত আছে। প্রশান্ত মহাসাগরে কোন কোন উষ্ণ স্রোত আছে, কোন কোন শীতল স্রোত আছে। ভারত মহাসাগরে কোন কোন উষ্ণ স্রোত আছে, কোন কোন শীতল স্রোত আছে। খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে কিন্তু পরীক্ষায়। বলে দিল যে মাদাগাস্কার স্রোত কোন কোন স্রোতের সংস্পর্শে তৈরি হয়েছে। বলে দিতে পারে তোমাকে ক্যানারি স্রোত কোন কোন স্রোতের ক্যানারি স্রোত উষ্ণ না শীতল। এখানে একটা বিষয় বলে রাখি তোমাকে, যে উষ্ণ স্রোতের জন্য কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। এই ঝড় বৃষ্টির সৃষ্টির জন্য দায়ী কে? উষ্ণ সমুদ্র স্রোত। আর শীতল সমুদ্র স্রোত কিন্তু মরুভূমি তৈরি করতে পারে, মরুভূমি তৈরি করতে পারে। এই ল্যাব্রাডর স্রোত, বেঙ্গুয়েলা স্রোত, এরা শীতল। এই বেঙ্গুয়েলা স্রোতের জন্য কালাহারি মরুভূমি সৃষ্টি হয়েছে। ক্যানারি স্রোতের জন্য সাহারা মরুভূমি সৃষ্টি হয়েছে। সাহারা মরুভূমি সৃষ্টির জন্য দায়ী শীতল ক্যানারি স্রোত, বেঙ্গুয়েলা স্রোত, এ দায়ী রয়েছে কালাহারি মরুভূমি সৃষ্টির জন্য। ওইদিকে ক্যালিফোর্নিয়া স্রোত রয়েছে, সোনেরান মরুভূমি সৃষ্টি করেছে। তাহলে এই সোনেরান মরুভূমি, ক্যালিফোর্নিয়া, তোমার বেঙ্গুয়েলা স্রোত, কালাহারি, এদিকে ক্যানারি স্রোত, সাহারা। শর্ট কোয়েশ্চেন ডেফ থেকে দিয়ে আসবে, তুমি টেক্সট বই ফলো করো। এই বোঝানোর সাথে টেক্সট বই খুলে রাখো, আর কিছু লাগবে না, কনসেপ্ট ক্লিয়ার, আমি গ্যারান্টেড দিচ্ছি। এইবার যেটা বলার সেটা হচ্ছে যে শীতল স্রোত আর উষ্ণ স্রোত এই দুটো আমরা বুঝলাম। এইবার একটু অন্য কনসেপ্টে আমরা ঢুকবো। অন্য কনসেপ্টের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে যে শীতল সমুদ্র স্রোত আর উষ্ণ সমুদ্র স্রোত তো আমরা বুঝলাম। এবারে যেটা আমরা বুঝবো যে একই জায়গায় কিন্তু একাধিক স্রোত এসে মিশতে পারে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কি? একই জায়গায় কিন্তু একাধিক স্রোত এসে মিশতে পারে। সাপোজ এই রিজিয়ন, এই জায়গা থেকে একটা স্রোত আসছে, এই জায়গা দিয়ে একটা স্রোত যাচ্ছে, এই জায়গা দিয়ে একটা স্রোত আসছে, বিভিন্ন জায়গা দিয়ে এই জায়গা দিয়ে একটা স্রোত আসছে। তাহলে এখানে স্রোতের একটা চক্রাকার আবর্তন তৈরি হবে, স্রোতের একটা চক্রাকার আবর্তন তৈরি হবে, এবং যে যার মতো নিজেদের রাস্তা তৈরি করে নেবে। ওরা কি আর ওখানে স্টপ হয়ে যাবে? না, এখানে স্রোতের একটা চক্রাকার আবর্তন তৈরি হবে। এই যে চক্রাকার আবর্তন হচ্ছে স্রোতের চক্রাকার,
একে জায়র বলা হয় বা জাইরে বলা হয় বা গায়র বলা হয়, অনেক জায়গায় এর নাম আলাদা 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 স্পেলিং দিয়ে থাকতে পারে। ঠিক আছে, কোথাও জাইরে, কোথাও গায়র, কোথাও জায়র, এইভাবে কিন্তু নাম আছে। চক্রাবার বা কুণ্ডলী তৈরি হচ্ছে একটা স্রোতের। এবারে এই জায়গাটা বোঝার আছে, যদি চারিদিকে চক্রাকার কুণ্ডলী তৈরি হয় তাহলে মাঝখানে তো কোনো স্রোতই নেই, স্রোতহীন। পুকুরের মধ্যে যেমন কোনো স্রোত থাকে না, সমুদ্রের মধ্যে এরকম বড় পুকুর থাকতে পারে যেখানে কোনো স্রোত নেই, স্রোত বাইরে আছে, এখানে তো নেই, এটা তো স্রোতহীন। এই জায়গাটা এটা তো স্রোতহীন। এই যে স্রোতহীন অংশটা তৈরি হচ্ছে, এটা বড় পুকুর তৈরি হচ্ছে, বড় হ্রদ তৈরি হয়েছে, জল শান্ত আছে। এই জায়গায় একটা বিষয় ঘটতে পারে কি, শান্ত জলেই শ্যাওলা জন্মায়, শান্ত জলেই শ্যাওলা জন্মায়, এটা মাথায় রাখতে হবে, শান্ত জলেই শ্যাওলা জন্মায়। শৈবাল সাগর, এই অংশটাকে বলা হয় স্যারাগোসা সি, স্যারাগোসা সি বা শৈবাল সাগর, আটলান্টিক মহাসাগরে দেখা যায়। 2 নম্বরে টিকা আসতে পারে কি, জায়র কি আর কি শৈবাল সাগর কি। কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। জায়র হচ্ছে কুণ্ডলী, বিভিন্ন ধরনের স্রোতের একটা চক্রাকার আবর্তন, যে জায়গায় জাংশন করতে চেয়েছে। আর সেই চক্রাকার আবর্তনের মধ্যবর্তী যে স্রোতহীন এলাকা, যেখানে শ্যাওলা বা শৈবাল জন্মাতে পারে, একেই বলা হচ্ছে শৈবাল সাগর বা স্যারাগোসা সি। কোথায় দেখা যেতে পারে? আটলান্টিক মহাসাগরে কিন্তু দেখা যায় স্যারাগোসা সি, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। মগ্নচড়া কি, হিমশৈল কি, হিমপ্রাচীর কি, শীতল স্রোত কি, উষ্ণ স্রোত কি, স্রোতহীন যে শৈবাল সাগর সেটা কি, জায়র কি, এগুলো টিকা হিসেবে আসতে পারে। তাহলে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি বুঝলাম, বিভিন্ন পাঠে পাঠে বিভিন্ন বিষয়গুলো আমরা বুঝে নিলাম। এবার আমাদেরকে বুঝতে হবে যে সমুদ্র স্রোতের কিছু ফলাফল রয়েছে, গুরুত্বপূর্ণ সহকারে বুঝতে হবে আমাদেরকে। কি সমুদ্র স্রোতের ফলাফলগুলো কি হতে পারে, এগুলো আমরা বুঝে নিই। প্রথমত দেখো, অলরেডি কিন্তু দুটো ফলাফল আমরা জেনেই নিলাম। কি, হিমপ্রাচীর সৃষ্টি, হ্যাঁ ওটা ফলাফল ইউজ করব। মগ্নচড়া সৃষ্টি, ওটা বড় করে ইউজ করব। তারপরেও আর কি আছে, জলবায়ুর উপরে প্রভাব। সমুদ্র স্রোত কিন্তু জলবায়ুর উপরে প্রভাব। কি প্রভাব হতে পারে? আচ্ছা, এই যে এক্ষুনি আমরা বললাম না, ঝড় বৃষ্টি সৃষ্টি করতে পারে উপকূল অঞ্চলে। যেমন সাপোজ ধরো এটা আমাদের ইন্ডিয়ার উপকূলবর্তী অঞ্চল, এর পাশ দিয়ে যদি উষ্ণ সমুদ্র স্রোত যায়, উষ্ণ সমুদ্র স্রোত, তাহলে এই উপকূলবর্তী অঞ্চল কি ঠান্ডা থাকবে? অবশ্যই না। আচ্ছা, সাপোজ এই উষ্ণ স্রোতে প্রচুর জলীয় বাষ্প আছে, আর উপকূলবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টিও সৃষ্টি করতে পারে, তাহলে উপকূলবর্তী অঞ্চলে ঝড় বৃষ্টি সৃষ্টি করার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু রয়েছে, দায়িত্ব রয়েছে, প্রভাব রয়েছে কার? সমুদ্র স্রোতের। বিশেষত কোন সমুদ্র স্রোত? উষ্ণ সমুদ্র স্রোতের জন্য কিন্তু উপকূলবর্তী অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। নেক্সট, সাপোজ এখান দিয়ে শীতল সমুদ্র স্রোত যাচ্ছে, শীতল সমুদ্র স্রোত, শীতল সমুদ্র স্রোত কিন্তু কখনো বৃষ্টি সৃষ্টি করতে পারবে না, উপকূলবর্তী অঞ্চলে জলীয় বাষ্প নেই, সেই জন্য কি করতে পারে? মরুভূমি সৃষ্টির জন্য দায়ী। তাহলে উপকূলবর্তী অঞ্চলে মরুভূমি সৃষ্টির জন্য দায়ী হতে পারে শীতল সমুদ্র স্রোত। তাহলে জলবায়ু কি হচ্ছে, এই ঠান্ডা স্রোত যাচ্ছে, তাই এলাকা কি গরম থাকবে? এলাকা তো শীতল হয়ে যাবে। তো যে জায়গার পাশ দিয়ে শীতল সমুদ্র স্রোত যাচ্ছে সেখানে শীতল হয়ে যাবে উপকূলবর্তী অঞ্চল, যে জায়গার পাশ দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত যাচ্ছে উষ্ণ হয়ে যাবে উপকূলবর্তী অঞ্চল। প্লাস এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, এখানে মরুভূমি সৃষ্টি হবে। উদাহরণ দিয়ে বলে দেবে, ক্যানারি স্রোতের জন্য সাহারা মরুভূমি, ক্যালিফোর্নিয়া স্রোতের জন্য সোনেরান মরুভূমি, বেঙ্গুয়েলা স্রোতের জন্য কালাহারি মরুভূমি, এই উদাহরণগুলো দিয়ে দেবে, এক্সাক্ট সুন্দর একটা অ্যান্সার হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে জলবায়ুর উপর একটা দুর্দান্ত প্রভাব রয়েছে। একটা জিনিস, যে বিপরীতমুখী বায়ু প্রবাহ এটা আছে। মৌসুমী স্রোতের কথা ভাবো তো, হ্যাঁ, মৌসুমী স্রোত গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়, আবার শীতকালে উত্তর পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়। তাহলে এই যে বিপরীতমুখী বায়ু প্রবাহ যখন হয়, একটা সময় জলীয় বাষ্প নিয়ে ঢুকছে আর একটা সময় স্থলভাগ দিয়ে আসছে, তাই জলীয় বাষ্প নেই। তাহলে যখন দক্ষিণ পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয় প্রচুর জলীয় বাষ্প নিয়ে ঢুকতে পারে, বৃষ্টি হতে পারে। আবার যখন উত্তর পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয় তখন কিন্তু সমুদ্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে যায়,
উপকূলবর্তী অঞ্চলে। তাহলে এই বিপরীতমুখী যদি বায়ু প্রবাহিত হয় তাহলে বিপরীতমুখী স্রোতও উৎপন্ন হবে। এটাও স্রোত সৃষ্টির আরো একটা কারণ, বিপরীতমুখী বায়ু প্রবাহ। বায়ু যেভাবে যাবে, যে দিক দিয়ে যাবে, স্রোত সেইভাবে কিন্তু সৃষ্টি হবে। তাহলে বিপরীতমুখী বায়ু প্রবাহ বিপরীতমুখী স্রোত সৃষ্টির জন্য দায়ী, এটা মাথায় রাখতে হবে। তাহলে সমুদ্র স্রোত সৃষ্টির ফলাফলে আর কি হতে পারে? জলবায়ুর ওপর প্রভাব হলো। আর কি? উপকূলবর্তী অঞ্চলের আবহাওয়া, বিভিন্ন ধরনের প্রকৃতি সৃষ্টি, সেটা হলো। আর কি? এই যে মগ্নচড়া সৃষ্টি, এটা তো খুব ভালো করে সুন্দর করে লেখা যেতে পারে। তারপর ইকোনমির ওপরে তাহলে প্রভাব আসছে। মগ্নচড়া যদি সৃষ্টি হয় তাহলে মাছ ধরছে, সেখানে ইকোনমির ওপরে একটা প্রভাব আসছে। তারপর আর কি প্রভাব হতে পারে? এই যে হিমশৈলের এই যে প্রভাবটা, সেটা হতে পারে। সমুদ্র স্রোতের প্রভাবটা সুন্দরভাবে 5-6টা পয়েন্ট যদি ডেটা ভিত্তিক ভাবে লেখা যায় খুবই সুন্দর হয়। এমন আমরা একটা বিশ্ব সমুদ্র স্রোতের ওপর, একটা ওয়ার্ল্ডের ওপর কিন্তু একটা প্রভাব আছে, বিশেষ করে আমাদের ভারত, অস্ট্রেলিয়া, পেরু, চিলি, ইকুয়েডর, এই সমস্ত জায়গায়। যেমন এল নিনো স্রোত আর লা নিনা স্রোত, এরা তো সমুদ্র স্রোত। এই ব্যাপারটা জানো, এই ব্যাপারটা বুঝে নাও যে এল নিনো আর লা নিনাটা কি। এটাও কিন্তু সমুদ্র স্রোতের প্রভাবের মধ্যে লেখা যেতে পারে। এটা তো একটা সমুদ্র স্রোত। সাপোজ এটা প্রশান্ত মহাসাগরীয় স্রোতের দুটো উপকূল, এই দিকের উপকূল আর এই দিকের উপকূল। আমরা প্রশান্ত মহাসাগরের কোন উপকূলে থাকি? প্রশান্ত মহাসাগর, তার পূর্ব উপকূলটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, আমরা হচ্ছে পশ্চিম উপকূল। তাহলে এদিকটা ধরো ভারত, আমরা পশ্চিম উপকূলে আছি। আর এদিকটা ধরো পেরু, ইকুয়েডর, চিলি, এরা পূর্ব উপকূলে আছে। আর মাঝখানে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। এবারে দেখো প্রশান্ত মহাসাগরের এই যে উপকূলটা আছে, এখানে টেম্পারেচার প্রচুর বেড়ে গেছে। তাহলে এখানে টেম্পারেচার যদি বেড়ে যায়, প্রচুর জলীয় বাষ্প উৎপন্ন হবে। এক্স্যাক্টলি, জলীয় বাষ্প যত উৎপন্ন হবে তত নিচ থেকে কিন্তু এই থার্মোক্লাইন স্তর বেরিয়ে আসার সম্ভাবনা থাকতে পারে। থার্মোক্লাইন স্তরটা কি? সমুদ্র যে অঞ্চল, তার একটা নির্দিষ্ট দূর পর্যন্ত যার নিচে টেম্পারেচারের উপর প্রভাব খুব একটা আসে না। অর্থাৎ বড় বড় যে মাছগুলো, তিমি মাছ, শার্ক মাছ, এরা কিন্তু থার্মোক্লাইন স্তরের নিচে থাকার চেষ্টা করে। কারণ টেম্পারেচারের যে হঠাৎ চেঞ্জেস, এই প্রভাবটা কিন্তু অনেক সময় প্রাণীর ওপরে নেগেটিভ এফেক্ট পড়ে। সেজন্য ওরা থার্মোক্লাইন স্তরের নিচে থাকার চেষ্টা করে। উষ্ণতা, সমুদ্র জলের উষ্ণতার উপর যাতে প্রভাব না আসে, তাদের শারীরিক কোনো সমস্যার উপর যেন প্রতিক্রিয়া না হয়। তো এইটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে কোনো জায়গায় ধরো এই যে পেরু অঞ্চলে প্রচুর জলীয় বাষ্প উৎপন্ন হয়েছে, তাহলে এখানে কি হবে? জলের যে ঘনত্ব সেগুলো কমতে থাকবে। অবশ্যই এই জায়গায় প্রচুর পরিমাণে জল কমতে থাকবে। তাহলে এরকম তো হয় না, জল তো তার সমোচ্চশীলতা ধর্ম বজায় রাখার চেষ্টা করবে, সমান উচ্চতা মেনটেন করবে। তখন একটা ঢাল তৈরি হবে। এই ঢাল চোখে দেখা যাচ্ছে না, কিন্তু ঢাল একটা আছে। তাহলে এই যদি ঢাল তৈরি হয়, তাহলে সমুদ্র স্রোত কিন্তু এই ভারতের অঞ্চল থেকে পেরু অঞ্চলের দিকে স্রোত উৎপন্ন হবে। এটা এল নিনো স্রোত। তাহলে এই যে ঢাল উৎপন্ন হয়েছে, তাহলে প্রচুর পরিমাণে জল পৃষ্ঠ স্রোত রূপে এদিকে চলে আসবে। জল একা আসবে, বাষ্প নিয়ে আসবে না, সব জলীয় বাষ্প টেনে নেবে, এদিকে চলে আসবে। তাহলে আমাদের এখানে যে মৌসুমী বায়ু প্রবাহ হওয়ার কথা, সে তো প্রবাহ হবে, জলীয় বাষ্প বেশি পাবে না। কেন? কারণ টেনে নিচ্ছে কারা? পেরু, ইকুয়েডর, চিলি। এখানে উষ্ণতা প্রচুর বেড়ে গেছে। 6 থেকে 7 বছর অন্তর এরকম কন্ডিশন তৈরি হয়। এবং এই প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র স্রোত, এই যে এল নিনো স্রোত, এটা এল নিনো স্রোত, এর জন্য কিন্তু আমাদের ভারতে খরা সৃষ্টি হতে পারে। জলীয় বাষ্প নেই, খরা বন্যার উপরে প্রভাব কিন্তু সমুদ্র স্রোতের রয়েছে। আর এইখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, কারণ প্রচুর জলীয় বাষ্প যাচ্ছে, প্রচুর বৃষ্টি হবে, এখানে বন্যা হবে। পেরু, ইকুয়েডর, চিলি, এখানে বন্যা হবে। বলছে তাহলে আমাদের এখানে কি হবে? আমাদের এখানে আবার লা নিনা পর্যায়ের সময় বন্যা হতে পারে। উল্টোটা যদি হয়, আমাদের এদিকে টেম্পারেচার বেড়ে গেছে, উল্টোটা তৈরি হবে 7 থেকে 8 বছর পর। এরকম হতে পারে মৌসুমী বায়ু আরে ঢুকছে তো প্রচুর জলীয় বাষ্প নিয়ে, বৃষ্টি যখন হওয়ার কথা না তখনও হয়ে যাচ্ছে, অ্যাভেলেবেল ওয়াটার পেপার, প্রচুর বৃষ্টি হচ্ছে, এটা লা নিনা পর্যায়ে। তখন আবার পেরু, ইকুয়েডর, চিলি, ওরা খরা। তাহলে এই যে এত বড় একটা জলবায়ু চেঞ্জেস হচ্ছে, স্রোত দায়ী, এর জন্য স্রোত দায়ী। সমুদ্র স্রোতের ফলাফল এটাও কিন্তু 5 মার্কসে তোমার আসে, পরীক্ষায় সুন্দরভাবে লিখতে হবে। তাহলে এই চ্যাপ্টার থেকে, এই যে স্রোতের যে পার্টটা থেকে এই প্রশ্নগুলো আমরা বুঝলাম, যে স্রোত কি,
সমুদ্র স্রোত আর তরঙ্গের পার্থক্য কি? সমুদ্র স্রোত কিন্তু উপকূল অঞ্চল জলবায়ু পরিবর্তন করতে পারে, বাট তরঙ্গ পারবে না। তরঙ্গ আবার কি পারবে যেটা স্রোত পারবে না? উপকূল অঞ্চলে ক্ষয় সঞ্চয় করে বিভিন্ন ভূমিরূপ তৈরি করতে পারবে। কে? তরঙ্গ। এটা কিন্তু আবার স্রোত পারবে না, এটা মাথায় রাখতে হবে। স্রোতের কিন্তু এটা করার ক্ষমতা নেই। উল্লম্ব ভাবে প্রবাহিত হয় তরঙ্গ, অনুভূমিক ভাবে প্রবাহিত হয় কে? স্রোত। সমকোণে প্রবাহিত হয় তরঙ্গ, আর সমান্তরালে প্রবাহিত হয় কে? স্রোত। পার্থক্য কিন্তু মনে রাখতে হবে, এটা আসে পরীক্ষায়। হিমপ্রাচীর কি? হিমশৈল কি? শৈবাল সাগর কি? গায়র কি? উষ্ণ স্রোত শীতল স্রোতের পার্থক্য কি? কোন মহাসাগরে কোন স্রোত প্রবাহিত হয়? টেক্সট বই খোলো, দেখো সব লেখা আছে কোন কোন স্রোত কোন মহাসাগরে আছে, কোনটা উষ্ণ কোনটা শীতল, আর কোন স্রোতের কারণে কোন বিশেষ মরুভূমি তৈরি হয়েছে। এটা মাথায় রাখতে হবে, পরীক্ষা এখান থেকে খুঁটিয়ে প্রশ্ন দিতে পারে। আর এখান থেকে আমরা কি বুঝলাম যে আচ্ছা বেলর্মি কি? বেলর্মি কিছুই না, ওই যে উর্মি মানে ঢেউ, উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের যে বড় প্রবল উচ্ছ্বাস। আমরা অনেক সময় সুনামি দেখি, সুনামি তো একটা বিরাট উচ্ছ্বাস, এটা তরঙ্গ, সমুদ্র তরঙ্গ। বিরাট পরিমাণ সমুদ্র তরঙ্গ উপকূলে আশ্রে পড়ছে, বড় আকারের ঢেউ সমুদ্রে উপকূলে আশ্রে পড়ছে, ওটা সুনামি, ওটা ভূমিকম্পের জন্য হতে পারে, সাধারণ ন্যাচারাল বায়ুর জন্য নয়। সাধারণ যে বায়ু প্রবাহের সময় হালকা ভাবে তরঙ্গ এইভাবে হচ্ছে, হালকা ঢেউ হচ্ছে, সেটা উপকূলের সাথে সংঘর্ষ, ওই উর্মি মানে ঢেউ, উর্মিটা ভঙ্গ হয়। উর্মি ভঙ্গটা আমরা দেখি যে কি সুন্দর লাগছে, পা দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, স্রোত এসে ভেঙে যায়, ওটা স্রোত না, ওটা ঢেউ এসে ভেঙে যাচ্ছে। তো এইটা বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। স্রোতের সৃষ্টির কারণটা খুব সুন্দর করে রেডি করবে। আর এটা 5 নম্বরে আসে। আর স্রোতের যে ফলাফল, মগ্নচড়াটা 2 বা 3 আসতে পারে। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি, দ্বিতীয় কোনটা। তোমাদের এই যে চ্যাপ্টারটার যে প্রথম অংশটা সমুদ্র স্রোত, এটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি টেক্সট বই খুলে রেখেছো, টেক্সট বই দেখেছো। যদি না দেখো আরেকবার দেখো ভিডিওটা, টেক্সট বইটা তুমি খুলে রাখো। গ্যারান্টি সহকারে বলছি আমি কিছু স্কিপ করে যাইনি। যদি তোমার মনে হয় আমি কিছু স্কিপ করে গেছি, তুমি কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো তোমাকে। আর এই প্রশ্নগুলো যেগুলো আলোচনা করলাম, এর বাইরে মাধ্যমিকে প্রশ্ন আসবে না, গ্যারান্টেড, সমুদ্র স্রোত থেকে। এর পরের পার্টটা হচ্ছে বাড়িমণ্ডল, সেখানে কি আছে? জোয়ার ভাটা। এই বাড়িমণ্ডলের 1 নম্বর পার্ট হয়ে গেল, দ্বিতীয় পার্ট জোয়ার ভাটা পরের ভিডিওতেই আমরা রিলিজ করছি এটা। এবার আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো, সেখানে এক্সাম গুলো দিতে পারো, সাজেস্টিভ কোয়েশ্চেন গুলো আমরা আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে একটা পেজ কোয়েশ্চেন দেবো, জোয়ার ভাটা সমুদ্র স্রোত, এর মধ্যে একটা পেজও থাকবে না, অর্ধেক পেজ, কিছু সিলেক্টেড শর্ট কোয়েশ্চেন থাকবে। এর বাইরে মাধ্যমিকে প্রশ্ন আসবে না, পুরো বেছে আর তৈরি করা, গ্যারান্টি। এবং যে যে পার্টগুলো ভিডিও সহকারে বোঝানো হচ্ছে, তুমি যদি মাথা ঠান্ডা করে দেখো, টেক্সট বই খুলে রেখে শান্তভাবে, আমি তোমাকে কথা দিলাম, তোমার যে কনসেপ্ট তৈরি হবে, যে ধারণা তৈরি হবে, সেই ধারণা কিন্তু তোমাকে খুব ভালোভাবে সাহায্য করবে 95-এর ওপরে নম্বর পাওয়ার, 100 নম্বর তুলে নিয়ে আসার। এবার বাকি তোমার পার্সোনালিটি দরকার আছে, তোমার মানে অধ্যাবসায়, একাগ্রতা, এই সমস্ত বিষয়গুলো অ্যাড হবে এর সাথে। তোমার হ্যান্ডরাইটিং, তোমার রিপ্রেজেন্টেশন, এগুলো সব অ্যাড হবে। তো তুমি সাথে থাকো এবং চ্যানেলটির সাথে থেকে তোমার জিওগ্রাফির ভয় ভীতিগুলোকে কাটাও। আর মনে রেখো, তুমি যে এই চ্যানেলটার সাথে যুক্ত হয়েছো, তোমার জিওগ্রাফি নিয়ে আর কোনো ভয় নেই। তুমি এই যে ভিডিওটা দেখছো, আর জিওগ্রাফিতে কোনো ভয় ভীতি তোমার নেই। তুমি এবার নিশ্চিন্ত মনে সমস্ত ভিডিওগুলো দেখো এবং টেক্সট বইটা খুলে রাখো, অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো। 9339047935। আবার বলছি 9339047935। অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও, ওখানে আরো সুন্দরভাবে তোমার বিষয়গুলো পার্সোনালি আমাকে জানাও, ক্লাস চলাকালীন জানাও, লাইভ ক্লাসে যুক্ত হও। তোমাকে আরো সুন্দরভাবে তৈরি করার দায়িত্ব আমি নিচ্ছি। ভূগোলে কোনো ভয় নেই, আমি সাহস দিচ্ছি তোমাকে। এবং এটা মাধ্যমিক পরীক্ষার পরে গিয়ে আমাকে অবশ্যই তুমি বলো যে সত্যি স্যার, আপনার চ্যানেলে যুক্ত হতে পেরে আমার ইমপ্রুভমেন্ট হয়েছে অনেক জিওগ্রাফিতে। এটা এখন নয়, এটা মাধ্যমিক পরীক্ষার পর, পরীক্ষার দেওয়ার পর তুমি আমাকে বলো যে হ্যাঁ, আপনি সেদিন যে কথাটা বলেছিলেন অক্ষরে অক্ষরে মিলে গেছে। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আর পরের পার্টটা দেখো, সেটা জোয়ার ভাটা। থ্যাংক ইউ।